পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি। বাস্তুচ্যুত করা হয়েছে ৩২,০০০-এর বেশি ফিলিস্তিনিকে। অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারী বাবা ছেলে আইএসের মতাদর্শের বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এই হামলাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত। বিবিসির বিরুদ্ধে ৬১,০০০ কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের। একটি এডিটেড ভিডিও প্রতিবেদন প্রকাশের অভিযোগে এই মামলা। এবং ৬ দিনের ধর্মঘটে যাচ্ছেন ইংল্যান্ডের আবাসিক চিকিৎসকেরা। বেতন ভাতা ও কাজের পরিবেশ নিয়ে ব্রিটিশ সরকারের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। গাজার পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ২৫টি আবাসিক ভবন ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তুলকারেম প্রশাসনের গভর্নর আবদুল্লাহ কামিল এ তথ্য জানিয়েছে। এর ফলে নূর শামসে অবস্থিত তুলকারেম শিবিরের ১০০ পরিবারকে প্রভাবিত করবে বলে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এদিকে ইসরায়েল বলছে এই অভিযান উত্তর পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। গত এক বছরে এই ধরনের অভিযানে প্রায় ১৫০০ বসতবাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং ৩২,০০০-এর বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কে উৎসবে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারী বাবা ছেলে আইএস মতাদর্শে বিশ্বাসী ছিলেন, এমনটি জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। আজ মঙ্গলবার কথা বলেন তিনি। গত রোববার সন্ধ্যায় উৎসব চলাকালে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করেন বাবা ছেলে সাজিদ আকরাম ও নাভিদ আকরাম। ২৪ বছর বয়সী নাভিদ আকরাম ২০১৯ সালেই অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নজরদারিতে এসেছিলেন বলে জানান অ্যান্টনি আলবানিজ, কিন্তু সেই সময়ে তাকে আসন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি বলেও দাবি করেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলা চালানো ২ সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে সিডনি পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানিয়েছেন, প্রায় ২৭ বছর আগে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন নিহত সাজিদ আকরাম। ২০০১ সাল থেকে দেশে স্থায়ী ভিসায় বসবাস করছেন তিনি। তারা পাকিস্তানি বংশোদ্ভূত বলে ধারণা করা হলেও তথ্যটি নিশ্চিত করেনি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে রবিবার এক নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটে। এলোপাথারি গুলিতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন হাক্কানু উৎসবে অংশ নেওয়া বেশ কয়েকজন। শরীরে গুলির ক্ষত নিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচার চেষ্টা করেন অনেকে। হামলার পর সিডনি জুড়ে নেমে আসে শোক ও আতঙ্ক। তদন্তে নেমে ২ হামলাকারীর খোঁজ বের করে সিডনি পুলিশ। জানা যায়, পুলিশের সাথে গুলি বিনিময়ে ঘটনাস্থলে নিহত হন ৫০ বছর বয়সী সাজিদ আকরাম। তার ছেলে ২৪ বছর বয়সী নাভিদ আকরাম গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। ঘটনার পেছনের কাহিনী জানতে আরও নিবিড়ভাবে তদন্ত শুরু করে গোয়েন্দারা। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানান, প্রায় ২৭ বছর আগে ১৯৯৮ সালে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়া আসেন সাজিদ। ২০০১ সাল থেকে স্থায়ী ভিসায় দেশে বসবাস করছেন তিনি। তার ছেলে নাভিদ জন্মসূত্রে অস্ট্রেলিয়ান নাগরিক, তবে তারা পাকিস্তানি বংশোদ্ভূত বলে ধারণা করছে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ২০১৯ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের নজরদারিতে আসেন নাভিদ। তবে সে সময় তাৎক্ষণিক কোনো হুমকির আভাস না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় তাকে। নাভিদ বৈধভাবে ৬টি আগ্নেয়াস্ত্রের মালিক এবং একটি বন্দুক ক্লাবের সদস্য ছিলেন বলেও জানায় কর্তৃপক্ষ। এই ঘটনার পর দেশের বন্দুক আইনকে আরও কঠোর করার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। সোমবার মন্ত্রিসভার বৈঠকে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রের সংখ্যা সীমিত করা এবং নির্দিষ্ট সময় পর পর লাইসেন্স যাচাই বাছাই করার মতো কঠোর নীতি নিতে চান বলে উল্লেখ করেন তিনি। হামলার ঘটনাকে কঠোর ইহুদি বিদ্বেষী হত্যাকাণ্ড বলে এর কঠোর নিন্দাও জানান আলবানিজ। এদিকে হামলাকারীর কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়া এক পথচারীর পরিচয়ও জানা গেছে। সাহসী ওই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ। অস্ট্রেলিয়ার গণমাধ্যম 7 নিউজকে এ তথ্য নিশ্চিত করেন আহমেদের চাচাতো ভাই মুস্তফা। তিনি জানান, ৪৩ বছর বয়সী আহমেদ ২ সন্তানের জনক। পেশায় ফল ব্যবসায়ী আহমেদ সিডনির বাসিন্দা। মুস্তফা আরও জানান, আহমেদের গায়েও ২টি গুলি লেগেছে, একটি গুলি বাহুতে, আরেকটি হাতের আঙুলে। তার এই সাহসিকতার প্রশংসা করেন অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। আব্দুল মালেক, আরটিভি। সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $৫ বিলিয়ন বা প্রায় ৬১,০০০ কোটি টাকার মানহানি মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এই মামলা করেন তিনি।
2020 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। এই ঘটনায় সংবাদ মাধ্যম বিবিসি একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে, যেখানে হামলার জন্য তিনি সমর্থকদের উস্কানি দিয়েছেন এমন ইঙ্গিত পাওয়া যায়। ট্রাম্পের আইনজীবী অভিযোগ করেন, এই প্রতিবেদনের কারণে তার সম্মানহানি ও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এর আগে ওই প্যানোরামা তথ্যচিত্রের দায় নিয়ে পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধান। এবারে রাশিয়ার সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় সোমবার নভরোসিয়াস্ক বন্দরে থাকাকালীন সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এই হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এই ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে বলেও দাবি করেছে ইউক্রেন। সাবমেরিনটিতে 4টি ক্যালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে বলে জানিয়েছে তারা। এসব লঞ্চার দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। এদিকে দুদেশের মধ্যে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে সোমবারও আলোচনা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ইস্যুতে চুক্তি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এগিয়েছে, এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের একাধিক শীর্ষ নেতার সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে এসব বলেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, জেলেনস্কির সঙ্গে তার আলোচনা ছিল খুব দীর্ঘ এবং খুব ভালো। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ন্যাটোর নেতাদের সঙ্গেও কথা হয়েছে বলে জানান ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যখন বার্লিনে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়ন নেতারা। ওই বৈঠকে সম্ভাব্য শান্তি চুক্তি কার্যকর ও রক্ষা করতে একটি বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব দেওয়া হয়। পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় আরও অন্তত 8 জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণ কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় সোমবার 3টি আলাদা নৌযানে হামলা করে তাদের হত্যা করা হয়। এই যানগুলো মাদক চোরাচালানের সাথে যুক্ত ছিল বলে অভিযোগ করে মার্কিন প্রশাসন। সাম্প্রতিক ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ার পাশাপাশি এই অঞ্চলের ট্রিনিদাদ ও টোবাগোতে সামরিক উপস্থিতিও বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছে প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে কয়েক ডজন জাহাজে একই ধরনের মার্কিন হামলায় কমপক্ষে 90 জন নিহত হয়েছে। এমন ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে সমালোচনা করেছেন অনেক বিশেষজ্ঞ। পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের জন্য $686 মিলিয়ন উন্নত প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে সম্প্রতি নীরব টানাপোড়েন চলছে মার্কিন প্রশাসনের। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ওয়াশিংটনের এই পদক্ষেপ কি দিল্লির প্রতি কোনো কৌশলগত চাপ প্রয়োগের বার্তা? বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। পাকিস্তানের F-16 যুদ্ধবিমান আধুনিকায়নের অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। $686 মিলিয়ন এই প্যাকেজে রয়েছে উন্নত প্রযুক্তি, সফটওয়্যার হার্ডওয়্যার আপডেট এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তা। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA কংগ্রেসে পাঠানোর প্রতিবেদনে জানায়, এই প্যাকেজে উন্নত ফ্লাইট অপারেশন সিস্টেম, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার আপডেট, আইডেন্টিফিকেশন, ফ্রেন্ড অর ফো এবং 92টি লিঙ্ক 16 ডেটা লিঙ্ক অন্তর্ভুক্ত রয়েছে। এই লিঙ্ক 16 প্রযুক্তি যুদ্ধবিমান, জাহাজ ও স্থলবাহিনীর মধ্যে রিয়েল টাইম যোগাযোগ নিশ্চিত করে। পাকিস্তানের সঙ্গে এই সামরিক সহযোগিতার মূল লক্ষ্য সন্ত্রাস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বজায় রাখা এবং যৌথ সামরিক মহড়া পরিচালনা করা। এই চুক্তি 2022 সালের অনুমোদিত বৃহত্তর F-16 রক্ষণাবেক্ষণ চুক্তিরই অংশ। এর আগে চলতি বছরের মে মাসে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে 5 দিনের তীব্র যুদ্ধ হয়। এর পরপরই যুক্তরাষ্ট্র নয়াদিল্লিকে মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান কেনার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া গত আগস্টে দিল্লি মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফর বাতিল হয়ে যায়। তবে ভারতের উদ্বেগ প্রশমিত করতে DSCA দাবি করেছে, এই বিক্রি দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন করবে না। যদিও ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সঙ্গে মার্কিন সামরিক সহযোগিতার বিরোধিতা করে আসছে। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে কম দামে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে।
তবে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের সামরিক নির্ভরতার মূল কেন্দ্র এখনও চীন। SIPRI এর তথ্য অনুযায়ী 2020 সালের পর পাকিস্তানের 80% বেশি অস্ত্র সরবরাহ করেছে বেইজিং। মে মাসের সংঘাতেও পাকিস্তান ব্যবহার করেছে চীনা JF-17 ও J-10 যুদ্ধবিমান। ফলে এই F-16 আপগ্রেড পাকিস্তানের বহরকে 2040 সাল পর্যন্ত সচল রাখতে সহায়তা করলেও সামগ্রিকভাবে চীনের সঙ্গে তাদের সামরিক নির্ভরতা অপরিবর্তিতই থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক এমন সব ঘটনাপ্রবাহই দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে, যেখানে ভারত ও পাকিস্তান উভয়কেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সূক্ষ্ম কৌশলগত ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে। আব্দুল মালেক, RTV। ভারতের উত্তরপ্রদেশের মথুয়ার ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়ের এই দুর্ঘটনায় মারা গেছে অন্তত 4 জন। এ ঘটনায় আহত হয়েছে আরও 25 জন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় 7টি বাস ও 3টি প্রাইভেট কার একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় বলে জানায় স্থানীয় প্রশাসন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত ঘন কুয়াশা ও কম দৃষ্টিসীমার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এবার ধর্মঘটে যাচ্ছেন ইংল্যান্ডের আবাসিক চিকিৎসকেরা। বেতন ভাতা ও কাজের পরিবেশ নিয়ে ব্রিটিশ সরকারের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই ঘোষণা দিল সংশ্লিষ্টরা। আগামীকাল বুধবার সকাল 7টা থেকে এই ধর্মঘট শুরু হবে। কর্মবিরতি চলবে আগামী সোমবার সকাল 7টা পর্যন্ত। আর চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সরকারের সঙ্গে ব্রিটিশ চিকিৎসকদের এই বিরোধ অনেক পুরনো। ইংল্যান্ডের চিকিৎসা সেবা কর্মীদের প্রায় অর্ধেকই হলেন আবাসিক চিকিৎসক। আগে তাদের জুনিয়র ডক্টর হিসেবে অভিহিত করা হতো। সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় এই কর্মসূচির ডাক দিলেন তারা। বেতন ভাতা ও কাজের পরিবেশ নিয়ে বিরোধের জেরে চলতি বছর বেশ কয়েকবার ধর্মঘটে গেছেন তারা। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বা BM এর সদস্যরা এক অনলাইন জরিপে প্রস্তাব প্রত্যাখ্যানের পক্ষে ভোট দেওয়ার পরই এই কর্মসূচি নেওয়া হলো। এ সময় হাজার হাজার চিকিৎসক একজোট হয়ে সরকারের দেয়া প্রস্তাবটিকে না বলেছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন BM এর রেসিডেন্ট ডক্টরস কমিটির চেয়ারম্যান জ্যাক ফ্লেচার। কাজের পরিবেশ নিয়ে সরকারের সর্বশেষ প্রস্তাবটি চিকিৎসকরা প্রত্যাখ্যান করলেও সমস্যার সমাধানে ইউনিয়ন এখনও আলোচনায় বসতে রাজি বলে জানান ফ্লেচার। এদিকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এই সপ্তাহে ধর্মঘটের কোনো প্রয়োজন নেই। এটি রোগীর নিরাপত্তার প্রতি BM এর চরম অবহেলার প্রমাণ। এটি অত্যন্ত স্বার্থপর, দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। শীত মৌসুমে ফ্লুর প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীদের ঝুঁকির কথা বিবেচনা করে BMA-কে ধর্মঘটের সময় পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছিল সরকার। সরকারি তথ্য বলছে ডিসেম্বরের শুরুতে ইংল্যান্ডে ফ্লুজনিত কারণে হাসপাতালে ভর্তির হার 50% বেশি বেড়েছে। প্রতিদিন গড়ে 2660 জন রোগী ভর্তি হচ্ছেন, যা বছরের এই সময়ের জন্য রেকর্ড। শুধু যুক্তরাজ্য নয়, পুরো ইউরোপ জুড়েই এবার ফ্লুর তীব্র প্রকোপ দেখা যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। BMA জানিয়েছে তাদের 50,000-এরও বেশি সদস্যের মধ্যে 65%ই ভোটে অংশ নেন। এর মধ্যে 83%ই সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গত বুধবার সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছিল তাতে নতুন করে বেতন বাড়ানোর কোনো শর্ত ছিল না। অথচ লেবার পার্টি ক্ষমতায় আসার আগে থেকে BMA বেতন বাড়ানোর আন্দোলন করে আসছে। দায়িত্ব নেওয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিমিং চিকিৎসকদের 22% বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইউনিয়ন দাবি করেছিল 29%। চলতি বছরের শুরুতে 5.4% বেতন বাড়ানো হয়েছিল। তবে BMA বলছে দীর্ঘদিনের মুদ্রাস্ফীতির কারণে চিকিৎসকদের প্রকৃত আয় কমেছে, তাই তারা 2008-2009 সালের সমপরিমাণ বেতন কাঠামোয় ফিরে যাওয়া বা ফুল পে রেস্টোরেশন দাবি করছে। ইমরুল হাসান, RTV। দর্শক, এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন। মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।